সুচেতা তার শ্বশুরবাড়ির পরিবারের সাথে দোতলা বাড়িতে বাস করে, কিন্তু তাদের গোটা বাড়িতে কেবলমাত্র একটাই বেডরুমে এসি লাগানো থাকে। যেহেতু অন্যান্য বছরের তুলনায় এবার গরম অত্যাধিক বেশি পড়ায় বাড়ির লোকজন কেউ এসি ছাড়া থাকতেই পারে না। সবাই মিলে সারা দিন রাত সেই এসি রুমেই ভিড় করে থাকে। তার উপর মোনালি দেবী এবং দেবাঞ্জন বাবুর বেডরুমটাও খুব একটা বড় ছিল না। সেই পরিবারে আবার টোটাল 8 জন সদস্য ছিল। সুচেতার স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা, 3 ননদ এবং 1 দেওর। 8 জন মিলে এসি ঘরে শোয়ার পর সেখানে আর কোনো রকম জায়গা থাকে না, যার ফলে প্রত্যেকেরই গরমের মধ্যে এক ঘরে থাকতে অসুবিধা হয়। কিন্তু তার উপর হঠাৎই বাড়ির বউয়ের কর্মকাণ্ডের জন্য তারা আরো বেশি বিরক্ত হয়ে ওঠে। জায়গাটা ফাঁকা করো তাড়াতাড়ি, তোমরা 3 জনই উঠে খাটের উপর কিংবা সোফাতে বসো, আমি এখানে রান্না বান্না করব। আমি একে একে বাকি জিনিসপত্রগুলো রান্নাঘর থেকে নিয়ে আসছি, তোমরা 3 জনই আমাকে একটু হেল্প করো তো। সুচিতার কথা শুনে তার পরিবারের লোকেরা ভীষণই অবাক হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ছোট্ট একটা ঘরে এমনিতেই আমাদের 7-8 জনের থাকতে কতটা অসুবিধা হয়, বসার মতো জায়গা থাকে না, আর তুমি এখন এখানে রান্না বান্না করবে? এই ঘরে এসি চলছে, এখানে রান্না বান্না করলে খুব অসুবিধা হবে, আগুনের তাপে এসিটা খারাপ হয়ে যেতে পারে। কিছু খারাপ হবে না, আর এখানে এসি চলছে বলেই তো আমি এখানে রান্না করার কথা বলছি। কারণ রান্নাঘরে গিয়ে দেখুন, একেবারে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে আছে। আপনারা সবাই 24 ঘন্টায় এসি চালিয়ে আরাম করে ঘুমাবেন, আর আমি চাকরের মতো আপনাদের জন্য রান্নাঘরে গরমের মধ্যে 3-4 বেলা করে রান্না করব? এরকম বোকামি কাজকর্ম আমি আর করতে পারবো না। না না, আমি কিছুতেই তোমাকে এখানে রান্না বান্না করতে দেব না, আমাদের সবার অসুবিধা হয়ে যাবে। এই একটা ছোট ঘরের মধ্যে তুমি রান্না করলে আগুনের তাপে ঘরটা কিছুতেই যে আর ঠান্ডা হবে না। হ্যাঁ, মা কিন্তু ঠিকই বলেছে, এখানে রান্না করলে আমাদের সবার খুব প্রবলেম হবে। বৌদি, তুমি তো সেই কিছুক্ষণের জন্যই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না বান্না করো, তারপর তো তুমিও আমাদের মতো এসি ঘরে এসে আরাম করো। বাড়ির বউকে এটুকু তো কষ্ট করতেই হবে, বলো? ঠিক আছে বিপ্লব, তোমার ফ্যামিলি আমার কথা শুনবে না, সেই জন্য আমি 4 মাসের জন্য গরমের ছুটি নিচ্ছি। আমি বাপের বাড়িতে যাচ্ছি, গরম শেষ হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরে আসব। তোমরা এবার নিজেরা গরমের মধ্যে কিভাবে রান্না খাওয়া করবে তোমরা বুঝে নেবে। সুচেতার মুখে এমন কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, তাই তারা শেষ পর্যন্ত সুচেতাকে এসি ঘরে রান্না করার অনুমতি দেয়। সুচেতাও খুশি হয়ে রান্নাঘর থেকে একে একে সমস্ত রান্নার উপকরণ এবং প্রয়োজনীয় জিনিসপত্র এসি ঘরে নিয়ে চলে আসে। সে মেঝেতে ফাঁকা জায়গায় নিজের মতো করে জিনিসপত্রগুলো সাজিয়ে নেয়, এতে করে সেই ঘরের জায়গা আরো বেশি কমে যায়। ও মা, তুমি উঠে বসো, আমরা একটু খাটের উপর বসবো। বৌদি তো নিচে রান্না করছে, আমরা তো 3 বোন মেঝেতেই সবসময় শুয়ে থাকি। বৌদি যতক্ষণ রান্না করছে আমাদেরকে তো এখন বসেই থাকতে হবে। বৌদি, তুমি কিন্তু তাড়াতাড়ি রান্না করবে বলে দিলাম, 1 ঘন্টার মধ্যে রান্না বান্না করে নাও। কেন? অন্যান্য দিন তোমরা তো একটার পর একটা খাবারের হুকুম করতেই থাকো, গরমের মধ্যে তোমাদের 3 বোনের নাকি ভীষণ খিদে পেয়ে যায়। আজকে তোমরা কি কি খাবে বলো না, আমি এসি ঘরে বসে আরাম করে সারা দিন একের পর এক রান্না করে যাব, কোনো অসুবিধা নেই। না না, বেশি কিছু রান্না করতে হবে না, 2-1 রকম তরকারি আর ভাত রান্না করলেই হবে। ঘরের মধ্যে আবার কেউ কখনো রান্না করে? যাই হোক, সাবধানে রান্না করো, যেন আবার আমাদের আগুনে পুড়িয়ে মেরে ফেলো না। সুচেতা আজকে কারোর কথা শোনে না। আজকে যেহেতু এসি ঘরে রান্না করতে তার কোনো রকম কষ্ট হয় না, তাই সে একের পর এক নিজের পছন্দের খাবারগুলো রান্না করতে থাকে। কিন্তু এতে করে 3-4 ঘন্টা সময় লেগে যায়। সুচেতা মনের আনন্দে গান করতে করতে রান্না করে, আর তার পরিবার গুটিসুটি হয়ে খাটের উপর এবং সোফার উপর বসে থাকে। রান্না হয়ে গেলে সবাই মিলে সেই ঘরে বসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে 3-4 দিন কেটে যায়। এখন সেই এসি ঘর সুচেতার রান্নাঘরেই পরিণত হয়। বৌমা, এখন তো ভীষণ গরম পড়েছে, আর আমাদের ইলেকট্রিসিটির ভোল্টেজেরও ভীষণ সমস্যা হচ্ছে, এসিটা ঠিকঠাক ভাবে সার্ভিস দিতে পারছে না, তার উপর তুমি এই ঘরেই রান্না বান্না করছো, একসাথে 3-4টে গ্যাস চুলা জ্বালাচ্ছ, ঘর কিন্তু ভীষণ গরম হয়ে যাচ্ছে, তাই আমাদের খুব সমস্যা হচ্ছে। তুমি কিন্তু আজ থেকে সারাদিনে কেবলমাত্র 1 বেলার খাবারই রান্না করবে। না না, আপনারা তো এখন অন্য কথা বললে চলবে না, আপনাদের সাথে থেকে থেকে আমারও না একেবারে টাটকা ফ্রেশ গরম গরম রান্না খাওয়ার অভ্যাস হয়ে গেছে।
আমি যেমন আগে আপনাদের 3-4 বেলা রান্না করে খাওয়াতাম, ঠিক তেমনই আমি এখনো রান্না করব। যাই হোক, আমি তাড়াতাড়ি বাজারে যাই। আজকে আমি দই কাতলা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও রান্না করব। এই বলে সুচেতা ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর সুচেতা বাজার থেকে ফিরে আসে। সে একটা বালতিতে করে জল নিয়ে এবং মাছগুলো নিয়ে এসি ঘরে চলে যায়। এসি ঘরে বসেই সে মাছগুলো পরিষ্কার করতে শুরু করে। বৌদি, এসব কি হচ্ছে কি? আমরা সবাই তো এই ঘরে আছি, আর তুমি এখন এই ঘরের মধ্যে বসে মাছ পরিষ্কার করছো? ইস, কি বাজে গন্ধ বেরোচ্ছে। তুমি জানো না আমি মাছের গন্ধ একেবারে সহ্য করতে পারি না? দয়া করে মাছগুলো নিয়ে বাইরে যাও। সারা ঘরে মাছের গন্ধে না হলে টেকা যাবে না। বাবা, মাছের গন্ধ সহ্য করতে পারো না? কিন্তু খাওয়ার সময় তো তোমার নাকি মাছের গন্ধ লাগে না? তখন তো 1 পিসের জায়গায় 4 পিস মাছ খেতে চাও। এই গরমের মধ্যে আমি কিছুতেই রান্নাঘরে গিয়ে মাছ পরিষ্কার করতে পারবো না। তোমার যদি এতই অসুবিধা হয়, তুমি তোমার বোনেদের বলো আমাকে একটু হেল্প করতে। পিয়ালি, নূপুর, তোমরা রান্নাঘর থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসো তো। না না, আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। এসি ঘর থেকে বাইরে বেরোলেই আমার কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে। বৌদি, তুমি এখানে বসেই মাছ পরিষ্কার করো। আর ছোটদা, তোর যদি এতই অসুবিধা হয়, তুই কিছুক্ষণের জন্য বাইরে চলে যা না। কেন আমি বাইরে যাব কেন? তোদের জন্যই তো বৌদি আজকে এসি ঘরে বসে রান্না করছে। তোরা যদি বৌদিকে রান্নার কাজে একটু সাহায্য করতিস, তাহলে বৌদি রান্নাঘরে রান্না করতে বেশি সময় লাগতো না। তোরা কুড়ামি করিস বলেই তো বৌদি এখন আমাদের সঙ্গে এরকম করছে, আমাদের কোনো কথাই শুনছে না। সৌরভের কথা শুনে তার বোনেরা ভীষণই রেগে যায়, আর তারা তখনই 4 ভাই বোন মিলে খুবই ঝগড়া করতে শুরু করে। 4 জন মিলে ভীষণ চিৎকার চেঁচামেচি করায় দেবাঞ্জন বাবু খুবই বিরক্ত হয়ে ওঠে। উফ, শান্তিতে বাড়িতে আজকাল থাকাই যাচ্ছে না দেখছি। এর থেকে তো গরমের মধ্যে চায়ের দোকানে বসে থাকা অনেক ভালো। এই বৌমাটাই হচ্ছে যত সমস্যার সৃষ্টির কারণ। বৌমা এই ঘরে বসে রান্না না করলে কোনো সমস্যাই হয় না। পিয়ালি, তোর বৌদি রান্না হয়ে গেলে আমাকে ফোন করবি, তারপর আমি বাড়ি ফিরবো। এই বলে দেবাঞ্জন বাবু রাগ করে দোকানে চলে যায়। কিন্তু শ্বশুর মশাইয়ের কথা শুনে সুচিতার ভীষণই রাগ হয়। তাই সুচিতা ইচ্ছা করে তেলের মধ্যে মাছের বড় বড় পিসগুলো খুবই দ্রুত গতিতে ছেড়ে দেয়। আর যেহেতু গ্যাস ওভেন একেবারে খাটের পাশেই রাখা থাকে, তাই মাছের তেল ছিটকে নূপুর এবং সৌরভের গায়ে পড়ে যায়। আরে বৌদি, তুমি করছোটা কি? দেখো আমার হাতে তেল পড়েছে। ওমা, দেখেছো? বৌদি আমার হাতটা পুড়িয়ে দিল। আমার তো মুখে তেল ছিটকে পড়েছে। ওরে বাবারে, ভীষণ জ্বলছে। বৌদি, তুমি এটা কি করলে? আমার মুখে তো এবার দাগ হয়ে যাবে। বলো মা, তুমি বৌদিকে এই ঘর থেকে বার করবে? বৌদি কিন্তু ভীষণ জ্বালাতন করছে। আরে আরে, সরি, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, তোমরা যদি চাও আমি এই ঘরে আর রান্না বান্না না করি, তাহলে তোমরা মাকে বলো রান্নাঘরে এসি লাগানোর ব্যবস্থা করতে। হ্যাঁ, আমার ছেলের টাকা তো গাছে ফলে। যে গাছ থেকে টাকা পেড়ে নিয়ে এসে তোমার জন্য রান্নাঘরে এসি লাগাবি। চুপ করে সাবধানে রান্না করো। আমার ছেলে মেয়েদের গায়ে যেন এর তেল ছিটকে এসে না পড়ে। তোমাকে নিয়ে আমরা ভারী জ্বালাতনে পড়েছি। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু এখনো পর্যন্ত সুচেতার এসি ঘরে বসে রান্না করার ব্যাপারটা তার পরিবার মেনে নিতে পারে না। তারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে সুচেতাকে কথা শোনায়, আর সুচেতাকে বিরক্ত করারও চেষ্টা করে। মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা আজকে বৌদিকে বলবো এসিটা খারাপ হয়ে গেছে। আমরা সারাদিন আজকে এসি বন্ধ করেই রাখবো। তাহলে দেখবে বৌদি আর এই ঘরে রান্না করতে পারবে না। বৌদি তো এমনিও রাত্রিবেলা আমাদের সঙ্গে ঘুমায় না। বৌদি যখন নিজের ঘরে রাত্রিবেলা ঘুমাতে যাবে, তখন আমরা এসি চালিয়ে আরাম করে ঘুমাবো। তবে সারাদিন আমাদের একটু কষ্ট করতে হবে আর কি। এমন সময় সুচেতা দরজায় কান পেতে তার ননদ এবং শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে, আর মনে মনে তার খুবই রাগ হয়। কিছুক্ষণের মধ্যেই সুচেতা যখন এসি ঘরে রান্না করতে যায়, দেখো না বৌদি, আমাদের এসিটা খারাপ হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই এসিটা অন হচ্ছে না। দাদা বলছে এখন আবার এসি সার্ভিস করানো যাবে না। তুমি তো তাহলে আর এই ঘরে রান্না করতে পারবে না। তুমি বরং রান্নাঘরে গিয়ে রান্না করো। ও তাই নাকি? এসি খারাপ হয়ে গেছে? যা, তোমরা তাহলে সবাই এসি ছাড়া কিভাবে থাকবে? যাই হোক, আমার আর এই গরমের মধ্যে ঘর থেকে জিনিসপত্রগুলো রান্নাঘরে নিয়ে যেতে ইচ্ছা করছে না। আমি বরং দরজা জানালাগুলো খুলে দিয়ে এখানে বসেই রান্না করে নিই। আর যেহেতু এই ঘরে এসি চলছে না, তোমরা বরং অন্য ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই বলে সুচেতা সেখানেই রান্না বান্না করতে শুরু করে দেয়। এমনকি সেদিন রাত্রিবেলাতেও সুচেতা আর নিজের ঘরে ঘুমাতে যায় না, যার ফলে সুচেতার ননদ এবং শাশুড়ি মা চাপে পড়ে যায়। গরমের মধ্যে তাদের ভীষণই কষ্ট হয়। মা, আমার মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আমরা মিথ্যা কথা বলছি। সেই জন্য বৌদি আমাদের সাথে চালাকি করছে। বৌদি কিন্তু আগের মতো আর বোকা নেই।
বৌদি ভীষণ স্মার্ট হয়ে গেছে। বৌদিকে জব্দ করতে গিয়ে এখন গরমের মধ্যে আমাদের সারা রাত জেগে বসে থাকতে হবে নাকি? আমি এসিটা চালিয়ে দিচ্ছি, গরমে আর কষ্ট করতে পারবো না। এই বলে পিয়ালি এসিটা চালিয়ে দেয়। এভাবে অনেক চেষ্টা করেও সুচিতার বাড়ির লোকেরা কিছুতেই আর সুচিতাকে কোনো রকম ভাবে উত্ত্যক্ত করতে পারে না। আসলে সুচিতা একটা সময় ভীষণই বোকা প্রকৃতির ছিল। তার পরিবারের লোকেরা তার উপর ভীষণ অত্যাচার করত, কিন্তু সময়ের সাথে সাথে সুচিতা নিজেকে পরিবর্তিত করে নেয়। সে এখন নিজের অধিকারের জন্য লড়তে পারে। কিভাবে নিজের শ্বশুরবাড়ির পরিবারকে জব্দ করা যায়, এখন সে সবসময় সেই প্রচেষ্টাই করে থাকে। একদিন সুচিতা ইচ্ছা করে এসি ঘরে গিয়ে অনেকগুলো শুকনো লঙ্কা পোড়াতে শুরু করে, যার ফলে শুকনো লঙ্কার গন্ধে তার পরিবারের লোকেরা ভীষণই কাশতে শুরু করে। আরে বৌমা, তুমি এতগুলো শুকনো লঙ্কা পোড়াচ্ছ কেন? ঘরের দরজা জানালা সব তো বন্ধ আছে, আর তুমি এখানে বসে বসে শুকনো লঙ্কা পোড়াচ্ছ? কেসে কেসে আমাদের সবার তো দম বন্ধ হয়ে আসছে। তুমি কি আমাদের শান্তিতে বাঁচতে দেবে না? আসলে আজকে আমার শুকনো লঙ্কা পোড়া দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছে, তাই আমি বেশি করে শুকনো লঙ্কা পোড়াচ্ছি। দেখুন, আমি মানছি আমি এসি ঘরে রান্না করি বলে আপনাদের সবার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু বিপ্লব তো চাইছে নিজের টাকা দিয়ে রান্নাঘরে এসি লাগাতে। আপনি রাজি হচ্ছেন না। আপনি যদি রাজি হয়ে যান তাহলে কিন্তু এই গরমের মধ্যে আপনারা শান্তিতে থাকতে পারবেন, তা না হলে আমার তো কিছু করার নেই। ঠিক আছে বাবা, ঠিক আছে। বিপ্লব, তুই কালকেই বৌমার ঘরে একটা এসি লাগিয়ে দে। বৌমা কিছুদিন এই ঘরে আর রান্না করলে আমরা সবাই মারা যাব। এবার শান্তি হয়েছে তো বৌমা তোমার? হ্যাঁ হ্যাঁ, খুব শান্তি হয়েছে। আমাকে শান্তিতে থাকতে দিলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। দেখেছো বিপ্লব, আমি তোমাকে বলেছিলাম না আমাকে 15 দিন সময় দিতে? আমি ঠিক তোমার ফ্যামিলিকে জব্দ করতে পারবো। আজকে 12 দিনের মাথায় তোমার ফ্যামিলি একেবারে জব্দ। আসলে সুচেতার শাশুড়ি মা ভীষণই কিপটে প্রকৃতির ছিল। সে সবসময় তার ছেলেকে হাতে রাখার চেষ্টা করত। বিপ্লব অনেক টাকা উপার্জন করত, তার পক্ষে রান্নাঘরে এসি লাগানো কোনো ব্যাপার ছিল না। কিন্তু মোনালি দেবী কখনোই বিপ্লবকে রান্নাঘরে এসি কেনার অনুমতি দেয় না। এমনকি শুধুমাত্র মোনালি দেবী নিজের ঘরেই এসি লাগায়, অন্য কোনো ঘরেও সে এসি লাগাতে দেয় না। তাই পরিবারের সবাই মিলে কষ্ট করে একটা ঘরেই থাকে। সেই জন্য সুচেতা চালাকি করে এসি ঘরে রান্না করতে শুরু করে, আর শেষ পর্যন্ত মোনালি দেবী বৌমার কাছে হেরে যায় আর রান্নাঘরে এসি লাগাতে বাধ্য হয়, যার ফলে সুচেতা এখন রান্নাঘরে আরাম করে রান্নাবান্না করতে পারে। অন্যদিকে তার পরিবারও বেশ আরাম করে সারাদিন থাকতে পারে। শ্রীলেখা তার শাশুড়ি মা মায়াদেবীর সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাতো। কয়েক বছর আগেই শ্রীলেখার মায়াদেবীর একমাত্র ছেলে প্রবীরের সঙ্গে বিয়ে হয়েছিল। শ্রীলেখার সংসার খুবই ছোট ছিল। তার স্বামী ও একমাত্র ননদ শতরূপা এবং শাশুড়ি মা মায়াদেবীকে নিয়েই বসবাস ছিল তার, যার মধ্যে বছরের বেশিরভাগ সময় প্রবীর অফিসের কাছে বাইরে থাকতো এবং শতরূপার কলেজের হস্টেলেই দিন কাটত। এমনই একদিন তারা দুই ভাই বোনে বাড়ি ফিরেছিল। তখন, ওফ মা, এসব কি আনকালচার মেয়েকে বাড়িতে এনেছো? এদেরকে বলে দাওনি লোকের ঘরে ঢোকার আগে দরজার কড়া নাড়িয়ে অথবা তাকে সাড়া দিয়ে ঢুকতে হয়? আর সাড়া তো দূরের কথা, ডাইরেক্ট গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিচ্ছে। তুমি খারাপ ভেবো না শতরূপা, আমি তোমাকে প্রথমে বাইরে থেকে ডেকেছি, শেষে তুমি ওঠোনি বলে দরজা খুলে ভেতরে গিয়ে তোমার গায়ে হাত দিয়ে ডাকছিলাম। আর গায়ে হাত দিলেই বা আমি তো তোমার বৌদি হই। চুপ করো, তুমি আর নিজের দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করো না। ও তো ঠিকই বলছে, আর এমনিও আমি দেখেছি তোমার দোষ ভালোই ছিল। আচ্ছা, ওর কথা বাদ দাও। আমাকে তুমি কিভাবে ঘুম থেকে জাগিয়েছো মনে আছে তো, নাকি ভুলে গেছো? এই তোরা চুপ কর। আর তোদের কি জন্য খারাপ লেগেছে সেটা আমি ভালো করেই জানি। আসল কথাটা বল না। সকাল সকাল উঠতে হয়েছে বলে তোদের রাগ হচ্ছে, আর তোদের এই 9টার সময় ডেকেছি তাতে তাড়াতাড়ি বলছিস। তাহলে বৌমার মতো ভোর 5টায় উঠলে কি করতিস শুনি? আমার তো মনে হচ্ছে বাড়ি মাথায় তুলে ফেলতিস। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর বক্তৃতা দিতে হবে না। আমি দেখেছি তুমি বেশিরভাগ সময় বৌদেরই সাইড নাও। বলি, গ্রামের মেয়েরা 5টায় উঠবে এটা তো স্বাভাবিক ব্যাপার। ওরা 5টায় ওঠে বলে কি ওদের দাম বেড়ে গেল নাকি? আর দাম যদি বেড়েই যায় তাহলে তুমি তোমার বৌমাকে নিয়ে বেশি দামে বিক্রি করে এসো না। যত সব। হ্যাঁ হ্যাঁ, বেড়ে গেল। কোনো জায়গায় নিলামি হলে তোর থেকে ওকে বেশি লোকে পছন্দ করবে। আর শোন,
মেয়েদের একটা গুণ থাকে যেটা তোর মধ্যে নেই, আর তাই তুই আমার মেয়ে হলেও কেনার সময় আমি আমার বৌমা শ্রীলেখাকেই পছন্দ করতাম। হ্যাঁ, এটা শুধু সেদিনেরই ঘটনা ছিল না, শতরূপা এবং প্রবীর দুজনের মধ্যেই যখনই কেউ একজন বাড়িতে আসতো তখনই কিছু না কিছু কথা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতো। আর শ্রীলেখা এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে পড়েছিল। শ্রীলেখা খুবই বুদ্ধিমতী ছিল, তাই সে প্রতিবারের মতো আজও মুখে হাসি নিয়ে বলে, আচ্ছা ওসব বাদ দাও, আমারই ভুল হয়েছে বাবা, এবার তোমরা যা বলবে তাই হবে বাবা। আর মা, আপনি একটু চুপ করুন। এই যা, আমাকে রান্নাঘরে যেতে হবে, আমি রান্না চাপিয়ে রেখে এসেছি। এই বলে শ্রীলেখা রান্নাঘরের মধ্যে চলে যায়। দেখলে তো মা, সকলেরই একটা কালচার থাকে। বৌদি গ্রামের বোকা মেয়ে, ও রান্না বান্না আর ঘরের কাজ ছাড়া অন্য কিছুই পারে না। রান্না খাওয়ার জন্য বেস্ট, কিন্তু আমরা হলাম অল ইন ওয়ান। আমাদের সঙ্গে ওর তুলনা হয় না, বুঝেছো? হ্যাঁ শতরূপা, তুই ঠিকই বলছিস। আর আমাকে বলেই বা লাভ কি? মা তো গ্রামের মেয়ে, আধুনিক টেকনোলজি জিনিসপত্রের ব্যাপারে কি বা বুঝবে বলতো। এই চল, আমার অফিস যেতে হবে, নয়তো এদের পাল্লাই পড়লে অফিস থেকে বের করে দেবে, আর শেষ পর্যন্ত এদের মতো চাষের কাজে যোগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, আমাকেও হোস্টেলের জন্য বেরোতে হবে। আমাদের ব্যাপার আর এদের ব্যাপার সম্পূর্ণই আলাদা। এই বলে তারা সেখান থেকে যে যার কাজে বেরিয়ে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে শতরূপা বাড়ি ফিরে এসে খুব কান্নাকাটি করতে শুরু করে। তাকে কাঁদতে দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন শ্রীলেখা তাকে বলে, দেখো শতরূপা, এভাবে কেঁদো না, কান্না থামাও, আর আমাদের বলো কি হয়েছে। এভাবে কাঁদলে তো তোমার সমস্যার সমাধান হবে না। এবার প্লিজ আমাদের বলো তোমার কি হয়েছে। তোমাদের কি বলবো বৌদি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি ওই প্রলয় বলে কিনা আমি বেকার, আমার কোনোই দাম নেই। আমি বাঁচতে চাই না বৌদি। আরে আরে, তুমি চুপ করো। আর কে বলেছে তোমার কোনো দাম নেই? তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুদিন পর তুমি মোটা টাকা স্যালারিতে কাজ পাবে। তোমার মতো কটা মেয়ে হতে পারে বলো তো? হ্যাঁ, এটাই তো আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ও বলে কিনা ওদের টাকা পয়সা চাকরি বাকরির দরকার নেই, আমাকে বিয়ে করলে বাড়ির কাজকর্ম করার জন্য নিয়ে যাবে, আর না হলে বিয়েই করবে না। আচ্ছা তুমিই বলো বৌদি, এগুলো আমি কিভাবে পারবো? কাজের দরকার একটা লোক রাখলেই তো হয়ে যায়। ও, তাহলে এই ব্যাপার। সেই জন্যই বলি, প্রলয় তো এরকম ছেলে নয়, আর ওরা প্রথম থেকে একে অপরকে পছন্দ করে। হয়তো নিশ্চয়ই কোনো ব্যাপার ঘটেছে। আচ্ছা শতরূপা, তোমাকে এই নিয়ে আজ চিন্তা করতে হবে না। আমরা সবাই মিলে আজকেই প্রলয়ের বাড়িতে যাব, আর এরকম কেন বলেছে ওখানে গিয়েই কথা হবে। শ্রীলেখার এরকম কথা শুনে শতরূপা খুবই খুশি হয়ে যায়। তারা সকলে মিলে সেদিনই প্রলয়দের বাড়িতে যায়। প্রলয় তার বাড়িতে শতরূপাকে দেখে খুবই রেগে যায় এবং বলে, কি হলো, তোমার কি কানে কথা যায় না নাকি? আমি বলছি না আমি তোমাকে বিয়ে করব না, তুমি কেন বারবার আমায় বিরক্ত করছো? আর শোনো, শুধু আমারই নয়, আমার মায়েরও তোমার আচার ব্যবহার পছন্দ হয়নি। দেখো প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি শুধু বাড়ির কাজকর্ম করতে পারবো না এই কথাটাই তো বলেছি। কাজের লোককে দিয়ে কাজ করাতে তোমাদের এত সমস্যা কিসের শুনি? আমার লোককে দিয়ে কাজ করাতে কোনো সমস্যা নেই, সমস্যা তোমার চিন্তাধারাকে নিয়ে। যে বিয়ের আগেই বলে কিনা কোনো দায়িত্ব নিতে পারবে না, সে বিয়ের পর কিভাবে আমারও আমার মায়ের দায়িত্ব নেবে? কাকিমা, বৌদি, এখন আপনারাই বলুন কি করব? ওদেরকে জিজ্ঞাসা করে কি হবে? ওরাই তো এসব শিক্ষা দিয়েছে। শুনেছি ওর সঙ্গে নাকি ওর মা বৌদি কারোরই মিল খায় না। যে নিজের মাকে নিয়ে চলতে পারে না, সে শ্বশুর বাড়ি এসে শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করবে বোঝাই যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত সকলেই চুপচাপ ছিল, কিন্তু প্রলয়ের মা হেমাদেবীর মুখে এরকম কথা শুনে শ্রীলেখার খুব খারাপ লাগে। দেখুন কাকিমা, আমাকে ক্ষমা করবেন, হয়তো আমার ছোট মাথায় ভুলও হতে পারে। কোনো মেয়ের বাবা মা তার মেয়েকে এরকম শিক্ষা দেয় না। আমি ভালো করেই জানি আপনারা শতরূপাকে কেন রিজেক্ট করছেন, যেখানে একটা কাজের লোক রাখা আপনাদের কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার তো একটা ছেলে, বলো, এখন যদি ছেলের বউ এসে চাকরের ভরসায় ছেড়ে দেয়, তাহলে আমি বুড়ো বয়সে কোথায় যাব? তার থেকে ভালো ছেলের বিয়ে না দিয়ে বাড়িতে 2-3টে চাকরি নিয়ে আসা ভালো, তাই না? এভাবেই হেমাদেবী ও শ্রীলেখার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হতে থাকে। ইতিমধ্যেই তাদের কথাবার্তা শুনে প্রবীরের খুবই বোরিং লাগছিল।
ওহ ওয়েট ওয়েট, আমরা এখানে কে ভালো কে খারাপ তার আলোচনা করব নাকি বিয়ের ব্যাপারে কিছু কথা বলা হবে? এর ব্যবহার ভালো, ওর শিক্ষা ভালো। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এখানে আমরা বিয়ের কথা বলতে নয়, বরং কারণ নিলামিতে এসেছি। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু প্রবীরের মুখে এরকম কথা শুনে হেমা দেবীর খুব রাগ হয় এবং তখন সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো। আর শোনো, আমরা জমিদার পরিবারের বংশধর, নিলামি আমাদের রক্তে মিশে আছে। এখানে নিলামির কথা এলো যখন, তাহলে আমাদের দুই পরিবারের মধ্যে শতরূপাকে নিয়ে নিলামি শুরু হবে। যে বেশি দাম দিতে পারবে তাদের কথাই চলবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমরাও ব্রাহ্মণ পরিবারের লোক, মান মর্যাদায় আমরাও কারোর থেকে কম নই। এভাবেই সেদিন কথাবার্তা হয়ে যায়। তাদের কথা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই তাদের দুই পরিবারের মধ্যে নিলামি শুরু হয়। যে যার ক্ষমতা মতো টাকা শতরূপার উপর লাগাতে থাকে। প্রলয়ের টাকা পয়সার অভাব ছিল না, তাই সে নিলামিতে জিতে যায়। তখন হেমা দেবী বলে, তাহলে আমরা জিতে গেলাম, এবারে আমাদের ইচ্ছা মতোই সবকিছু হবে, আর এতে কেউ কিছুই আপত্তি করবে না। দিদি, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওদেরকে বিচ্ছেদ করবেন না। আমি মানছি শতরূপা আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়, কিন্তু ওদেরকে বুঝিয়ে নেওয়াটা তো আমাদের দায়িত্ব, বলুন। না, এখন এই ধরনের কোনো কথা আমি শুনবো না তো। নিলামিতে যখন আমরা জিতেছি তখন আমাদের কথাই চলবে। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আমরা শতরূপাকে বৌমা করব, তবে একটা শর্তে, ওর সঙ্গে আপনার বৌমা শ্রীলেখাকেও আমাদের বাড়িতে পাঠাতে হবে। আর ভয়ের কোনো কারণ নেই, আমরা সসম্মানেই রাখবো। আমাদের যখন ইচ্ছে হবে তখনই আপনার বৌমাকে আমরা ফেরত পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, আর ফিরতে না দিলেও চলবে। এমনিতেও ওর স্ট্যাটাস আপনাদের সঙ্গেই ম্যাচ খায়। নির্ঘাত আমার বোন আপনার ছেলেকে পছন্দ করে, নয়তো আপনাদের এসব নাটক ছাড়াতাম। হ্যাঁ, কিন্তু দিদি, সেটা কিভাবে সম্ভব? শ্রীলেখা তো আমার বাড়ির বৌমা, আর ও আপনাদের বাড়িতে কেনই বা যাবে? এতে তো ওর আপত্তিও থাকতে পারে। না মা, আমার কোনোই আপত্তি নেই। আর এখানে শতরূপার ভবিষ্যতের ব্যাপার, তাই এটুকু আমাকে করতেই হবে। এভাবেই শতরূপা এবং প্রলয়ের বিয়ে ঠিক হয়ে যায়। কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর নিলামিতে জিতে যাওয়ায় হেমা দেবী শ্রীলেখাকে তার বাড়িতে নিয়ে চলে আসে। শ্রীলেখা শতরূপার শ্বশুর বাড়িতে গিয়ে ঘর বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। তাকে এগুলো করতে দেখে শতরূপার খুব মায়া হয় এবং সেও তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সবকিছু শিখতে থাকে। সে শুধু কাজকর্মই নয়, কথাবার্তা, চলাফেরা, এমনকি স্বামী শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হয়, এভাবে সবই শিখে ফেলে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন মায়াদেবী তাদের বাড়িতে আসে। মা শ্রীলেখা, তুই দুঃখ পাস না। আমি যদি জানতাম নিলামি হওয়ার পর তোকে এরা চাইবে, তাহলে আমি কখনোই নিলামি করতাম না। আরে আরে দিদি, আপনি কাঁদছেন কেন? আমরা শ্রীলেখাকে অন্যায়ভাবে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এটা ছাড়া আমাদের আর অন্য কিছু উপায়ও ছিল না। এই দেখুন, আসলে আমি শতরূপাকে সংসার বোঝানোর জন্যই আপনার বৌমা শ্রীলেখাকে বুদ্ধি করে এখানে নিয়ে এসেছি। আর দেখুন, তার ফল আপনি আপনার নিজের চোখেই দেখে নিন। হেমা দেবী ঠিকই বলছিল, শতরূপা সত্যি সত্যি পরিবর্তিত হয়ে গিয়েছিল। এখন সে সবকিছুই করতে শিখে যায়। এটা দেখে সকলেই খুব খুশি হয়। মায়াদেবী খুশি মনে তার বৌমা শ্রীলেখাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।